আসসালামু আলাইকুম। রুবেল ম্যাথ কেয়ার পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। বাস্তব সংখ্যার ৪র্থ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে সাধারণ গণিতের প্রথম অধ্যায়ের ৪র্থ ক্লাস। প্রথম ক্লাসে এবং দ্বিতীয় ক্লাসে আমি বেসিকের প্রায় সবকিছু শিখিয়েছি। তৃতীয় ক্লাসের মধ্যে নতুন করে আবার বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখিয়েছিলাম। আর আজকে এই চ্যাপ্টারের শেষ পর্ব। আজকে আমি বাকি অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করে দেখাবো। তোমরা অবশ্যই প্রথম এবং দ্বিতীয় পর্ব এগুলো না দেখে আসলে এই পর্বটা বুঝতে কষ্ট হয়ে যাবে। তোমরা অবশ্যই এগুলো দেখবা, তারপর এটা দেখবে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, লিঙ্কে প্রবেশ করে তুমি আগের ভিডিওগুলো দেখবে, তারপর এটা দেখবে, তাহলে সহজে বুঝতে পারবে। এটা এমসিকিউ এর জন্য খুবই প্রয়োজন, এগুলো এমসিকিউতে আসবে। এখানে বলছে না নিচের কোন সংখ্যাগুলো মূলদ এবং কোন সংখ্যাগুলো অমূলদ। দেখো, পৌনঃপুনিক যেখানে ব্যবহার করা থাকে সেটা অবশ্যই মূলদ হবে, কারণ এটা আবৃত দশমিক ভগ্নাংশ, এটা রিপিট হয়, এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, আমরা দেখেছি। আর মূলদ মানে হলো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে যেটা, আর অমূলদ মানে হলো যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে আর কি। √9 এটা একটা পূর্ণ সংখ্যা, এটা মূলদ। √11 এটা অমূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা, কারণ এখানে যদি রুটের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা না থেকে অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সেটা অবশ্যই অমূলদ সংখ্যা হবে। এবার দেখো, এটা একটা অমূলদ সংখ্যা, আর অমূলদ কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা অমূলদই হয়, তার মানে এই সংখ্যাটাও কি হবে? অমূলদ সংখ্যা হবে। √8 ডিভাইডেড বাই √7, দেখো এটাও অমূলদ সংখ্যা, নিচেরটাও অমূলদ সংখ্যা, তার মানে এটাও একটা অমূলদ সংখ্যাই হবে। এবার এটা দেখি তো, √27 ডিভাইডেড বাই √48, এই দুইটাকে যদি আমি একসাথে লিখি 27/48 একটা রুটের মধ্যে, কাটাকাটি করলে 3 9 27, 3 16 48, 9 কে রুট করলে হয় 3, 4 কে রুট করলে হয় কত, 16 কে রুট করলে হয় 4, 3/4। এটা কিন্তু তাহলে মূলদ সংখ্যা, এটা একটা ভগ্নাংশ। একটু খেয়াল করো, এটা ভগ্নাংশ, তুমি আগে ভাঙায় দেখবা মিলে কিনা এটার সাথে এটা। তুমি যদি 27 কে রুট করো তাহলে কত আসে, 3√3 আসে, আর 48 কে রুট করলে আসে 4√3, তখন √3 কেটে যাবে, হয়ে যাবে কত, 3/4। এটা তো অবশ্যই মূলদ সংখ্যা, কারণ এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করাই আছে, এখানে কোনো রুট নেই। আবার এটা পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিক থাকলে সেটা কি হয়, সেটা মূলদ সংখ্যা হয়। যেহেতু পৌনঃপুনিক আছে তাহলে এটা অবশ্যই মূলদ সংখ্যা হবে। আমার বিশ্বাস তোমরা এমসিকিউতে আসলে চিনতে পারবে কোনটা মূলদ কোনটা অমূলদ। এরপরে দেখি কি আছে। এখন আমরা নমুনা প্রশ্ন যেগুলো আছে, নমুনা প্রশ্নের মধ্যে দেখো একটা সৃজনশীল আছে, আর 3টা ছোট প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন। এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। এটা একটু মনোযোগ দিও। দেখো, প্রথমটা বলছে কি, যোগ করো। কাকে যোগ করতে বলছে? 0.7 এর উপর পৌনঃপুনিক প্লাস 0.15 এর উপর পৌনঃপুনিক। আমরা বলেছিলাম যে যোগ যদি করতে চাও তাহলে অবশ্যই সদৃশ বানাতে হবে তোমাকে। সদৃশ বানানোর নিয়ম আমি আগে শিখিয়েছি, এখন আর শিখাবো না। তুমি আগে লিখবা 0.7 এর পৌনঃপুনিক সমান হলো, এখানে দেখো পৌনঃপুনিক বিহীন কোনো সংখ্যা নাই, এখানে পৌনঃপুনিক বিহীন অনাবৃত আছে হলো একটা, তাহলে আমরা এটা লিখতে পারি 0.7 আর 7 এর উপর পৌনঃপুনিক। আর এখানে আছে 0.15, এটাকে 0.15 রেখে দিব এমন করে। এটা কিন্তু আমি শিখাচ্ছি না, ওইটা না দেখলে, আগের পর্ব না দেখলে কিন্তু বুঝতে পারবে না কেন আমি এভাবে লিখলাম। কারণ আমরা জানি যে অনাবৃত অঙ্কের সংখ্যা সর্বাধিক ততগুলো অনাবৃত রাখতে হয়, আর আবৃত অঙ্ক এখানে একটা এখানে একটা, এক আর একের লসাগু যা সেটা করতে হয়। যেহেতু এখানে এই দুইটার লসাগু একই হবে, তাহলে আবৃত অঙ্কের সংখ্যা হবে একটা একটা করে দুই জায়গায়। তাহলে ওই হিসাবে আবার যেহেতু 7 আর 5 আছে, তাহলে এখানে 7 আর 7 দুইবার আমরা লিখে নেই, 5 5 দুইবার লিখে নিই, কারণ যে যে জিনিসটা রিপিট হচ্ছে ওইটাকে আরো দুইবার করে আমরা লিখে নিতাম, একবার লিখলেও এখানে হতো। এবার যোগ করো, 7 5 12 2, 7 5 12 আর হাতের 1 13, হাতে 1 আছে, 7 5 12 13 3, 7 আর 1 8, আর হাতের 1 9, এই দশমিক আর এই শূন্য, তার মানে এই দুটার যোগফল হচ্ছে 0.93 এর উপর পৌনঃপুনিক। এই দুটো যোগ করলে হবে হলো এটা। আমি আশা করবো বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই আগেরটা দেখবে, নাহলে এটা বুঝতে পারবে না, কারণ প্রথম পর্ব না দেখলে। এবার দেখো, বলছে দেখাও যে n স্কোয়ার থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল সর্বদা 8 দ্বারা বিভাজ্য হয়। n কিন্তু একটা বিজোড় সংখ্যা, দেখো 2m-1 মানে কি বিজোড় সংখ্যা না? তাহলে একটা বিজোড় সংখ্যাকে যদি আমরা বর্গ করি, তার থেকে 1 বিয়োগ করলে সর্বদা যে 8 দ্বারা বিভাজ্য হবে, সেটা কিভাবে আমরা প্রমাণ করব একটু দেখো। দেখো, এটা আগের বইয়ে 21 নম্বরে ছিল, এখানে আবার অন্য নাম্বার দিছে, এখানে শুধুমাত্র এখানে কি করছে 2m-1 দিয়েছে। আচ্ছা দেখ, আমি 2m-1 এখানে দেই, তাহলে এখানে বলছে n স্কোয়ার মানে কি 2m-1 তার হোল স্কোয়ার। এবার এটাকে বর্গ করে দেখি তো, a স্কোয়ার মাইনাস 2
এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে বর্গ করলে হবে 4m স্কোয়ার মাইনাস 4m প্লাস 1। ইচ্ছা করলে আমি কিন্তু 4m কমন নিতে পারি, তাহলে m মাইনাস 1 প্লাস 1। আচ্ছা দেখো, আমি তখন বলছিলাম, এর আগেও একটা অঙ্ক করছি আমরা এরকম, m এবং m মাইনাস 1 এটা কিন্তু পরপর দুইটা সংখ্যা। m মাইনাস 1 যা m তার থেকে এক বেশি, মানে একটা যদি 5 হয় পরেরটা 6 হবে, একটা 10 হলে পরেরটা 11, একটা 12 হলে পরেরটা 13। তার মানে ক্রমিক দুইটা সংখ্যা এখানে, আর দুইটা ক্রমিক সংখ্যার গুণফল সবসময় জোড় হয়, এটা আমরা জানি। আচ্ছা তুমি বলো, m ইন্টু m মাইনাস 1 এখানে নিশ্চিত একটা জোড় সংখ্যা, আর জোড় সংখ্যাকে আমরা 2 ইন্টু কিছু একটা লিখতে পারি, 2কে ধরলাম এটা। তাহলে এইটুকু যদি 2কে হয়, আগে ছিল 4, তার সাথে আবার 2কে গুণ হয়ে গেল কত, 8কে হবে না? তার মানে এটা একটা 8 দ্বারা বিভাজ্য সংখ্যা, এটা আমি লিখবো না, এটা তোমার বোঝানোর জন্য আমি লিখলাম, এখানে লিখবো না। আমি লিখতে পারি যে এখানে m এর সকল স্বাভাবিক মানের জন্য 4m ইন্টু m মাইনাস 1 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। কিন্তু এখানে কথা আছে, দেখো এটার বর্গ যেটা, এটার যে বর্গ, এই বর্গটা তো এই 1 সহ প্লাস 1 সহ, তার মানে বোঝা যাচ্ছে যদি প্লাস 1 না থাকে তাহলে এই সব পুরা সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি এখানে বলতে পারি যে এটা থেকে 1 বিয়োগ করলে ও এখানে ভাগশেষ 1 থাকে, এটা বলছে। এটা অবশ্য একটা অঙ্ক, এটাও একই রকম তুমি প্রমাণ করতে পারবা। এটা 1 বিয়োগ করলে যে কথা, ভাগশেষ 1 থাকে একই কথা, তুমি একবারে লিখতে পারবা। যদি এখানে 1 বিয়োগ করার কথা না থেকে ভাগশেষ 1 থাকে, তাহলে একইভাবে তুমি করবে। এটা কিন্তু অন্য অঙ্ক, আমি কিন্তু এটা বলতেছি না, এটা হলো সৃজনশীলের খ নম্বরটা আর কি। তাহলে আমি বলতে পারি সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য, সুতরাং n স্কোয়ার থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল সর্বদা 8 দ্বারা বিভাজ্য হবে, সর্বদা। এটা তুমি লিখে দিতে পারবে এতটুকু। যদি এখানে বলতো যে প্রতি ক্ষেত্রে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, তুমি দেখো এটা তো 8 দ্বারা বিভাজ্য, তার মানে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষে 1 থাকবে, একই কথা, উত্তর কিন্তু একই। প্রশ্ন যেটাই আসুক না কেন, তোমরা এভাবে ঘুরে আসলে এভাবে উত্তর দিতে পারবা। এখন গ নম্বরে কি আছে দেখো, বলছে m সমান 3 হলে রুট n এর মান একটি অমূলক সংখ্যা। এটা আমি দেখাবো না। n এর মান যদি 3 বসায়, m এর মান যদি 3 বসায়, তাহলে 2 ইন্টু 3 মাইনাস 1 মানে কত, 3 দুগুণে 6 বিয়োগ 1 কত, 5। আর তুমি বলো এখানে 5 মানে রুট ওভার 5 একটি অমূলক সংখ্যা। এটা আমি প্রথম পর্বে একবার দেখিয়েছি, আবার 3 নম্বর পর্বে একবার দেখিয়েছি। প্রথম পর্বে রুট 2 অমূলক সংখ্যা প্রমাণ করেছি, তৃতীয় পর্বে রুট 5 অমূলক সংখ্যা, হুবহু এটাই প্রমাণ করেছি। আমি আশা করব তোমরা ওইটা দেখে এটা করতে পারবে। এবার আমরা ছোট প্রশ্নগুলো একটু দেখি। দেখো এবার দেখো, এ আর বি এর যোগফল বের করতে বলছে, এ বি দেওয়া আছে, এটার যোগফল নির্ণয় করতে বলছে। এটা অলরেডি সদৃশই দেওয়া আছে, এটা আমি আর দেখাবো না, একদম হুবহু এভাবে সাজিয়ে যোগ করে দাও, হয়ে যাবে। এটা যোগ কয়েকবার দেখিয়েছি, তারপর যদি এটা না পারো, দেখো আমি সব অঙ্ক যদি করে দিই, তুমি সব অঙ্ক দেখে দেখে তুললে এটা তোমার কোনো কাজে আসবে না। প্রথম যে পর্বগুলো আমি দেখিয়েছি, প্রথম 2টা পর্ব বিশেষ করে, ওই 2টা পর্ব তুমি যদি মনোযোগ সহকারে দেখো, তো সব অঙ্ক তুমি নিজে নিজে সমাধান করতে পারবা। আর যদি নিজে নিজে সমাধান করতে না পারো, তার সব অঙ্ক আমি করাই দেবো, তোমার লাভ হবে না, তুমি পরীক্ষা হলে যে ঠিকই আটকে যাবে। এই জন্য প্রথম বেসিকগুলো ভালো করে দেখে অঙ্কগুলো নিজে নিজে সমাধান করবা। এখানে আরেকটা অঙ্ক আছে, দেখো এই অঙ্কটা হলো তুমি আগে আগে করানো হয়নি, এটা একটু ভিন্ন। এই যে বলছে রুট 10 এর মান 3 এবং 4 এর মধ্যে অবস্থিত, এটা প্রমাণ করতে বলা হয়েছে। একটু ভালো করে খেয়াল করো, আমি এখানেই প্রমাণ করবো এটা। দেখো খ নাম্বারটা বলছে বর্গমূল নির্ণয় না করে, তুমি বর্গমূল নির্ণয় করবে না, কিন্তু দেখাবা যে রুট 10 এর মান 3 এবং 4 এর মধ্যে অবস্থিত। একটু বিষয়টা ভালো করে খেয়াল করো, রুট 10 না, রুটের ভিতর আছে কত, 10। তুমি 10-এর আগে যে পূর্ণবর্গ সংখ্যা সেটা কত, 10-এর আগে পূর্ণবর্গ সংখ্যা কত, 9 না? দেখো পূর্ণবর্গ সংখ্যা কিন্তু বলতেছি, 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এগুলো সব পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে 10-এর ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা কত, 9, আর 10-এর ঠিক পরের পূর্ণবর্গ সংখ্যা কত, 16। তাহলে আমি এখানে লিখবো যে এই খ নম্বরটার জন্য লিখবো যে এখানে 10 9 থেকে বড়, 16 থেকে ছোট, এতে কোনো সন্দেহ আছে? 9 থেকে অবশ্যই বড় 10, আর 16 থেকে ছোট, এটা তো সবাই জানে। এখন সবাইকে আমি বর্গমূল করব, বর্গমূল করে দেই। তাহলে রুট 9, রুট 10, রুট 16। তাহলে বলো রুট 9 মানে 3, আর রুট 10 মানে 10, আর রুট 16 মানে হলো 4। এখন বলো তো রুট 10 এর মান 3 থেকে বড়, 4 থেকে ছোট, তার মানে কি প্রমাণ হয়ে গেল না তোমার রুট 10 3 এবং 4 এর মধ্যে অবস্থিত? তাহলে এখানে লিখে দেবো, সুতরাং রুট 10
3 এবং 4 এর মধ্যে অবস্থিত। এই কথাটা তুমি বলে দিবা। এখন দেখো, তোমাকে যদি বলতো যে এই তোমার √17 একটা ভগ্নাংশ, এটা তুমি মানে দশমিক সংখ্যা, এটা তুমি বর্গমূল নির্ণয় না করে প্রমাণ করো। ঠিক একইভাবে দেখতাম, এখানে 17 না, 17 এর আগের পূর্ণবর্গ সংখ্যা কত? 17 এর আগের পূর্ণবর্গ সংখ্যা তোমার 16, এই যে 16। তাহলে 16 থেকে 17 বড়, কিন্তু 25 থেকে ছোট, কারণ 17 এর পরের পূর্ণবর্গ সংখ্যা আবার 25। এবার সবাইকে বর্গমূল করলে, এখানে এটাকে বর্গমূল করলে হতো 4, এটাকে বর্গমূল করলে হতো √17, আর এটাকে বর্গমূল করলে হতো কত? 5। তখন আমি বলতাম যে √17 এর মান 4 এবং 5 এর মধ্যে অবস্থিত, আর 4 এবং 5 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা নাই, তার মানে এটা দশমিক সংখ্যা। অথবা একই প্রশ্ন তোমার এখানেও করতে পারতো, যে দেখাও যে √17 এর মান 4 এবং 5 এর মধ্যে অবস্থিত। 2 মার্কের জন্য এগুলো আসতেই পারে। আমি আশা করবো তোমরা এটা করতে পারবে। আর সর্বশেষ যেটা আছে, এটাকে আবার সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, যেটা আমি প্রথম পর্বে শিখিয়েছি। ওইটা অনেক সময় নিয়ে শিখিয়েছি, তোমরা অবশ্যই ওইটা দেখো, দেখলে এগুলোর উত্তর তুমি নিজে নিজেই দিতে পারবে। আমার বিশ্বাস তোমার এটা দেখাই লাগবে না, বই থেকে এগুলো এমনি নিজেই করে ফেলার কথা, এই ভিডিও দেখার কথা না, তুমি যদি এটা বুঝে থাকো। তাহলে এই চ্যাপ্টারের আর কোনো অঙ্ক নাই যেগুলো পরীক্ষা আসা মতো বা তোমার এমসিকিউতে আসা মতো বা তোমার জানতে হবে এরকম কিছু নাই। সবই আমার শেখানো শেষ হয়ে গেছে। তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।